কবি তার মাতৃভূমির প্রতি এতই অগাধ টান যে তিনি পুনরায় মৃত্যুর পরেও পুনর্জন্ম নিতে চান। নমস্কার বন্ধুরা, স্মৃতির অলিগলিতে তোমাদের সকলকে স্বাগত। আমি রেশমি রয়েছি তোমাদের সঙ্গে। আজকে যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটা হলো কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে। কবি জীবনানন্দ দাশ তার বেশিরভাগ কবিতায় গ্রাম বাংলার সৌন্দর্য, মাতৃভূমির প্রতি অগাধ টান, এই সমস্ত কিছু ফুটে উঠেছে। তাই কবিকে আরো একটা নাম বলা হয়, সেটা হচ্ছে প্রকৃতির কবি। কবি প্রথমেই বলছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। কবি তার মাতৃভূমির প্রতি এতই অগাধ টান, বাংলার প্রকৃতির সঙ্গে তার এতটাই আত্মার টান যে তিনি পুনরায় মৃত্যুর পরেও পুনর্জন্ম নিতে চান এবং পুনর্জন্মের পর তিনি এই বাংলায় আবার পুনরায় ফিরে আসতে চান। পৃথিবীর কোনো প্রান্তে নয়, পৃথিবীর কোনো জায়গায় নয়, তিনি বারবার এই বাংলায় তিনি ফিরে আসতে চান। তাই কবি বলছেন। এরপর কবি বলছেন, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। জন্মভূমির প্রতি কবির যে ভালোবাসা, সেটা তিনি অনুভব করার জন্য, পুনরায় অনুভব করার জন্য তিনি যে বাংলার বুকে সবসময় মানুষ রূপেই আসবেন এমন কোনো নিশ্চয়তা নেই বা এমন কোনো শর্তও নেই। তিনি খুব সাধারণ একটা পাখি, শঙ্খচিল বা গ্রাম বাংলার যে সাধারণ পাখি, শালিক পাখি, খুব পরিচিত পাখি, সেই পাখি হয়েও তিনি জন্মাতে চান। মানে সেই সামান্য পাখি হয়েও তিনি এই বাংলার বুকে আসতে চান। তিনি বাংলার সঙ্গে, প্রকৃতির সঙ্গে মিশে থাকতে চান। এরপর কবি বলছেন, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কাক পাখি আমাদের সমাজে কিন্তু ততটা গুরুত্ব পায় না, অথচ এই কাক পাখিকেই ঝাড়ুদার পাখি বলা হয়। কবি বাংলাকে বা তার মাতৃভূমিকে এতটাই ভালোবাসেন যে তিনি সামান্য তুচ্ছ নগণ্য সেই কাক পাখি রূপেই তিনি আবার ফিরে আসতে চান। তার কোনো আক্ষেপ নেই, তিনি যদি কাক পাখি হয়ে জন্ম নেন তাহলেও তার কোনো আক্ষেপ নেই। কার্তিকের নবান্নের দেশ মানে কবি মাতৃভূমিকে বুঝিয়েছেন, বাংলাকে বুঝিয়েছেন। যেখানে কি হয়, কৃষিজীবী সম্প্রদায়রা যখন নতুন ধান ঘরে ওঠে বা নতুন ফসল ঘরে ওঠে, তখন কি হয়, একটা উৎসবের রেস দেখতে পাওয়া যায়। সবার ঘরে ঘরে আনন্দ, উৎসব, পিঠে পুলি হয়। সেইটাকেই বলছেন কবি কার্তিকের নবান্নের দেশ। এই প্রসঙ্গে বলা ভালো, আমার মায়ের বাড়িও কিন্তু প্রত্যন্ত গ্রামে, তো আমিও কিন্তু কৃষিজীবী সম্প্রদায়। তো আমাদের বাড়িতে যখন ছোটবেলা থেকে দেখে আসছি, যখন ধান উঠতো, নতুন ধান ঘরে ওঠে এখনো, তখন কিন্তু আমাদের একটা উৎসব হয়, পিঠে পুলি হয়। মানে কবি সেই জিনিসটাকে বা বাংলা যে ঐতিহ্য সংস্কৃতি, সেই জিনিসটাকে কবি কিন্তু কিছুতেই হারাতে চান না। তিনি এই কার্তিকের নবান্নের দেশে তিনি পিঠে পুলির মাঝে, ওই কৃষিজীবী সম্প্রদায়ের মাঝে তিনি মিশে থাকতে চান। তাই কবি পুনরায় জন্মের কথা বলেছেন। কবি এরপরে বলছেন, কুয়াশার বুকে ভেসে আসিব একদিন এই কাঁঠাল ছায়ায়। গ্রাম বাংলার খুব পরিচিত গাছ কাঁঠাল গাছ, তবে এখানে শুধু কাঁঠালকে গাছ হিসেবে তুলে ধরেননি। কবি এখানে বলেছেন কাঁঠাল মানে হচ্ছে কবির অনেক স্মৃতি জড়িয়ে আছে, শৈশবের বহু স্মৃতি,
কবির জড়িয়ে আছে কাঁঠাল গাছের মধ্যে। তাই কবি বলছেন যে তিনি এই কাঁঠাল গাছের ছায়ায় পুনরায় আশ্রয় নিতে চান। প্রচণ্ড শীতকালে যখন কুয়াশা পড়ে, কবি সেই কুয়াশার স্তর ভেদ করে কবি বাংলায় প্রবেশ করতে চান, বাংলার সঙ্গে মিশে থাকতে চান। হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে। অর্থাৎ কবি বলছেন যে হয়তোবা আমি হাঁস হয়ে জন্ম নিতে পারি, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে। গ্রাম বাংলায় মানে কিশোরী মেয়েরা তারা কিন্তু পায়ে আলতা পরে, এবং এই আলতার যে সৌন্দর্য, মানে সেই কিশোরী মেয়ের যে সৌন্দর্য, আলতা পরলে তার একটা আলাদা সৌন্দর্য হয়, মানে সৌন্দর্য দেখা যায়। কবি বলছেন যে তিনি সেই সৌন্দর্যটার জন্য আবার ফিরে আসতে চান। অর্থাৎ তিনি বাংলার, এক কথায় তিনি বাংলার প্রকৃতিকে খুব ভালোবাসেন। এই লাইনে কবি হয়তো আরো একটা জিনিস বোঝাতে চেয়েছেন, সেটা হচ্ছে যে কবি হাঁস হয়ে যখন জলে জলে ঘুরবেন তখন কবির পায়ে লাল সুতো থাকবে। মানে আমাদের আগে প্রচন্ড হাঁস পোষা হতো, বহু রকমের হাঁস পোষা হতো, তো সেখানে দেখতাম যে ঠাম্মি বা মা কি করতো, সুতো দিয়ে, লাল সুতো দিয়ে বেঁধে দিত হাঁসের পায়ে, যাতে সারাদিন তারা চষে চষে বেরিয়ে যাতে তারা চিনতে পারে, মানে গৃহস্থ যাতে তাদের হাঁসগুলোকে চিনতে পারে, তার জন্য লাল সুতো বেঁধে দেওয়া হতো প্রত্যেকটা পায়ে, সেটা দেখেছি। তো সেটাই কবি বলছেন যে কবি সেই হাঁস হতে চান এবং তার পায়ে ওরম একটা লাল সুতো বা ঘুঙুর বেঁধে দেওয়া হবে। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। কবি এখানে পুকুরের কথা বলছেন, যেখানে পুকুরে কলমিতে ভর্তি রয়েছে, কলমি শাকে ভর্তি, এবং সেখানে তিনি সাঁতার কাটতে চান। সারাদিন তার সাঁতার কাটতে কাটতে চলে যাবে। আবার আসিব আমি বাংলার নদী ক্ষেত ভালোবেসে। কবি আবারও বলছেন যে পুনরায় আমি আবার আসব বাংলার এই ধান ক্ষেত, গম ক্ষেত, বাংলার মাটিকে ভালোবেসে। জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়। এখানে জলাঙ্গি নদীর নাম। কবি বলছেন যে তিনি তার যে ঢেউ, নদীর যে ঢেউ, সেই ঢেউটা যখন খেলে তখন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখায়, মানে তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যই বর্ণনা করা কিন্তু যায় না। কবি সেই সৌন্দর্যের কথা বলেছেন যে তিনি সেই সৌন্দর্যটা পুনরায় যদি হয় আবার তিনি উপভোগ করতে চান। হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। কবি বলছেন যে দেখতে পাবে যে আমি সন্ধ্যার বাতাসে উড়ছি, কি হয়ে, সুদর্শন পাখি। এখানে সুদর্শন পাখি মানে হচ্ছে শিকারী জাতীয় পাখি বা বাজ পাখি, সেটাকে তিনি কবি বলছেন যে শিকারী পাখি, যে সন্ধ্যার বাতাসে তিনি ওই শিকারী পাখি হয়ে উঠতে চান। হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে। শিমুলের ডালে বসে একটা লক্ষ্মী প্যাঁচা ডাকছে এবং তিনি সেই লক্ষ্মী প্যাঁচার মধ্যেও ফিরে আসতে চান। মানে তিনি মাতৃভূমির প্রতি এতটাই বিভোর যে তিনি সেই লক্ষ্মী প্যাঁচা রূপেও জন্ম নিতে চান। এমনিতে লক্ষ্মী প্যাঁচাকে বলা হয় প্রচন্ড শুভ। আমাদের বাড়িতে মানে চিলেকোঠার উপরে প্রচুর লক্ষ্মী প্যাঁচা ছিল, থাকতো। তো লক্ষ্মী প্যাঁচা বলা হয় যে বাড়িতে থাকে সেই বাড়িতে মানে সমস্ত দিক দিয়ে ভালো, মানে শুভ হয়, সেই বাড়ির অনেক উন্নতি হয়, এরকম গ্রাম বাংলায় প্রচলিত আছে। তো কবি সেই লক্ষ্মী প্যাঁচা রূপে জন্ম নিতে চান। হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু উঠানের ঘাসে। মানে গ্রাম বাংলায় কি হয় যে ধান মেলে দেওয়া হয় খই বানাতে দেওয়ার জন্য, মানে একজন শিশু কি হয়, সে খুব নিষ্পাপ। একটা শিশুর হাসি বা একটা শিশুর খেলা সেটা কিন্তু খুব সরল, একদম নিষ্পাপ। কবি সেই শিশু হয়ে জন্ম নিতে চান। তো কবি তাই বলছেন যে কোনো একটা শিশু যদি খয়ের ধান ছড়ায়, তিনি সেই শিশুর মধ্যেই যেন মানে ফিরে আসতে পারেন, অর্থাৎ তিনি বাংলাকে ভালোবেসে তিনি যেন বাংলার মাটিতে ফিরে আসেন ওই শিশু রূপে। রূপসার ঘোলা জলে
হয়তো কিশোর এক সাদা ছেঁড়া কালে ডিঙা বাই, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে। একজন কিশোর, এখানে রূপসার ঘোলা জলে মানে বলছে যে নদীতে নদীতে ডিঙা বাইছে, এবং নদীতে যখন নৌকো নিয়ে যাচ্ছে বা ডিঙি নিয়ে, তখন তার যে পালটা সেটা কিন্তু ছেঁড়া পাল। এখানে ছেঁড়া পাল কথাটা কবি ব্যবহার করেছেন কারণ এটা দারিদ্রতার প্রতীক। গ্রাম বাংলায় দারিদ্রতার প্রতীক হিসেবে তিনি ছেঁড়া পাল কথাটি ব্যবহার করেছেন। একজন কিশোর সন্ধ্যের পর দ্রুত তার বাসায় ফিরছে, সেই মানে মেঘের ভেতর দিয়ে যেন সাঁতার কাটছে, মনে হচ্ছে যেন মেঘের ভেতর দিয়ে সাঁতার কাটছে। দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। কবি বলছেন যে সাদা ধবধবে বক, তিনি সেই বক রূপেও জন্মাতে চান। বাংলার সঙ্গে মিশে থাকার জন্য তিনি সেই বক রূপেও যদি জন্মান, তবুও কবির কোনো আক্ষেপ নেই, তবুও কবির কোনো মানে শর্তের প্রয়োজন নেই। মানে তিনি যদি বক হয়েও জন্মান, তবুও তিনি জন্মেছেন, তো এটাই যেন কবির কাছে বড় পাওয়া। অর্থাৎ সবসময় মাতৃভূমিকে পাওয়ার জন্য বা মাতৃভূমির সঙ্গে মিশে থাকার জন্য, মানে মায়ের যে টান, একজন সন্তানের মায়ের প্রতি সন্তানের যে টান, সেটা বোঝানোর জন্য সবসময় যে মানুষ রূপে জন্ম নিতে হবে এমন কোনো মানে নেই। তিনি বাংলার, কারণ কি হয়, প্রকৃতি মায়ের, আমরা সবাই প্রকৃতি মায়ের সন্তান, প্রকৃতি মায়ের সব গাছপালা সমস্ত কিছু প্রকৃতি মা বানিয়েছেন, অথবা প্রকৃতি মায়ের দান, সমস্ত কিছু প্রকৃতি মায়েরই অংশ। তাই কবি বলছেন যে তিনি প্রকৃতি মায়ের অংশের মধ্যেই তিনি মিশে থাকতে চান এবং সেই অংশ রূপেই তিনি জন্ম নিতে চান।